হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। চরিত্রহীন উপন্যাসের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। সতীশ ক্ষণকাল ভাবিয়া কহিল, সম্ভব নয়, কিন্তু জোর করে একেবারে না বলতেও পারিনি। সাবিত্রী তাহার দুই আয়ত উজ্জ্বল চক্ষু সতীশের মুখের উপর নিবদ্ধ করিয়া মুহূর্তকাল পরেই হাসিয়া উঠিল। ছেলে মানুষের মতো মাথা নাড়িয়া কণ্ঠস্বরে অনির্বচনীয় সোহাগ ঢালিয়া দিয়া বলিল, না বলতে পারেন না কেন বলুন তো? অকস্মাৎ সতীশের মাথায় যেন ভূত চাপিয়া গেল। তাহার বুকের রক্ত তোলপাড় করিয়া উঠিল। সে তৎক্ষণাৎ গাঢ় স্বরে বলিয়া ফেলিল, কেন জানি না সাবিত্রী, কিন্তু তুমি রেঁধে দিলে খাবো না বলা আমার পক্ষে শক্ত। শক্ত? আচ্ছা, সে একদিন দেখা যাবে। ওই যা, রাখালবাবুর পাশ বালিশটা রোদে দিতে ভুলেছি। বলিয়াই চক্ষের নিমেষে সে ঘরের বাহির হইয়া গেল। একটা কথা শুনে যাও সাবিত্রী, বলিয়াই সতীশ সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া হাত বাড়াইয়া তাহার অঞ্চলের ক্ষুদ্র এক প্রান্ত ধরিয়া ফেলিল। সাবিত্রী দুই চক্ষে বিদ্যুৎ বর্ষণ করিয়া ছি, আসছি বলিয়া এক টান মারিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। হঠাৎ কি যেন একটা কাণ্ড ঘটিয়া গেল। তাহার এই অকস্মাৎ সত্রাস পলায়ন, এই চাপা গলায় আসছি, এই চোখের বিদ্যুৎ বজ্রাগ্নির মতো সতীশের সমস্ত দুর্বুদ্ধিকে এক নিমেষে পুড়াইয়া ভস্ম করিয়া ফেলিল। কুৎসিত লজ্জার ধিক্কারে তাহার সমস্ত শরীর শূলবিদ্ধ সর্পের মতো গুটাইয়া উঠিতে লাগিল। তাহার মনে হইল ইহজন্মে সে আর সাবিত্রীকে মুখ দেখাইতে পারিবে না, এবং পাছে কোনো প্রয়োজনে সে আবার আসিয়া পড়ে, এই আশঙ্কায় সে তৎক্ষণাৎ একখানা র্যাপার টানিয়া লইয়া ঝড়ের বেগে বাহির হইয়া পড়িল। ৩-৪টা সিঁড়ি বাকি থাকিতে সতীশ উপর হইতে সাবিত্রীর গলা আবার শুনিতে পাইল। সে রান্নাঘর হইতে ছুটিয়া আসিয়া মুখ বাড়াইয়া ডাকিয়া বলিতেছিল, একেবারে খাবার খেয়ে যান বাবু, নইলে ফিরে আসতে দেরি হলে সমস্ত নষ্ট হয়ে যাবে। কিন্তু যেন শুনিতেই পাইল না, এইভাবে সতীশ ঊর্ধ্বশ্বাসে বাহির হইয়া গেল। পরদিন সকালবেলা সাবিত্রী যখন রান্নার কথা জিজ্ঞাসা করিতে আসিল, সতীশ আস্তে আস্তে বলিল, কিছু মনে করো না সাবিত্রী। সাবিত্রী বিস্ময়ের স্বরে প্রশ্ন করিল, কি মনে করব না? সতীশ ঘাড় হেঁট করিয়া চুপ করিয়া রহিল। সাবিত্রী মৃদু হাসিয়া বলিল, বেশ, যা হোক, আমার সময় নেই। কি রান্না হবে বলুন, আমি জানি নে, তোমার যা ইচ্ছে। আচ্ছা বলিয়া সাবিত্রী চলিয়া গেল। দ্বিতীয় প্রশ্ন করিল না। ঘণ্টা 2 পরে ফিরিয়া আসিয়া বলিল, কি কাণ্ড বলুন তো, আজও পাদমেকং ন গচ্ছামি নাকি? সতীশ চুপ করিয়া রহিল। সাবিত্রী বলিল, 9টা বেজে গেছে যে। সময় উত্তীর্ণ হইবার সংবাদে সতীশ লেশমাত্র উদ্বেগ প্রকাশ না করিয়া বলিল, বাজুক গে, আমার আর ভালো লাগছে না। এই সকল অন্যায় আলস্য বৃথা সময় নষ্ট সাবিত্রী একেবারে দেখিতে পারিত না। তাই সে কিছুদিন হইতেই ভিতরে ভিতরে ক্রুদ্ধ এবং অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। একটু রুক্ষ স্বরেই প্রশ্ন করিল, বলি, কি ভালো লাগছে না? পড়তে যাওয়া? সতীশ নিজেও মনে মনে বিরক্ত হইয়া উঠিতেছিল, জবাব দিল না। তাহার মুখের পানে চাহিয়া সাবিত্রী ইহা বুঝিল এবং ক্ষণকাল মৌন থাকিয়া কণ্ঠস্বর মৃদু করিয়া বলিল, লেখাপড়া ভালো লাগছে না? এখন ভালো লাগছে বুঝি মেয়ে মানুষের আঁচল ধরে টানাটানি করা? যান আপনি স্কুলে, অনর্থক বাসায় বসে থেকে উপদ্রব করবেন না। তাহার তিরস্কারের মধ্যে যদিচ আন্তরিক স্নেহ ও একান্ত মঙ্গলেচ্ছা ব্যতীত আর কিছুই ছিল না, কিন্তু তাহার কথাটা সতীশের সর্বাঙ্গে যেন বিছুটি মাখাইয়া দিল। দেখিতে দেখিতে চোখ মুখ তাহার ক্রোধে রাঙা হইয়া উঠিল। বলিল, যা মুখে আসে তাই যে বলো দেখছি। প্রশ্রয় পেলে শুধু কুকুরই মাথায় ওঠে না, মানুষকেও মনে করে দিতে হয়। এ যে গালিগালাজ। সাবিত্রী মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া কণ্ঠস্বর আরও নত করিয়া বলিল, হবে বই কি সতীশবাবু, না হলে আপনাকেই বা মনে করে দিতে হবে কেন? এটা ভদ্রলোকের বাসা, বৃন্দাবন নয়। বলিয়াই দ্রুতপদে বাহির হইয়া গেল। দুঃসহ বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিল। সাবিত্রী যে তাহাকে এমন করিয়া বিধিতে পারে, এ কথা সে তো মনে স্থান দিতেও পারিত না। কতক্ষণ একভাবে বসিয়া থাকিয়া হঠাৎ সে উঠিয়া দাঁড়াইল এবং কোনো মতে স্নানাহার সম্পন্ন করিয়া লইয়া পরিবার ছলে বাহির হইয়া গেল। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার অপমানাহত ক্ষুদ্র চিত্র তাহার প্রবৃত্তিকে শাসন করিতে লাগিল, এবং যতই সে নিজের এই অভাবনীয় অদ্ভুত ব্যবহারের কোনো তাৎপর্য খুঁজিয়া পাইল না, ততই তাহার মনের মধ্যে একটা কথাই বারংবার আনাগোনা করিয়া দাগ কাটিতে লাগিল। কেন যে সে আঁচল ধরিয়াছিল,
কি কথা তাহার বলিবার ছিল, এবং সাবিত্রী অমন করিয়া পলাইয়া না গেলে সে কি বলিত, কি করিত, তাহার অপদস্থ ক্রুদ্ধ অন্তঃকরণ নিরন্তর এই সমস্ত তিক্ত প্রশ্ন সাবিত্রীর অপেক্ষাও তাহাকে অধিকতর নিষ্ঠুরভাবে অবিশ্রাম বিদিতে লাগিল। এমনি করিয়া সারা দিন সে নিজের অস্ত্রে নিজে ক্ষতবিক্ষত হইয়া দিন শেষে গঙ্গার ধারে আসিয়া উপস্থিত হইল, এবং কোনো মতে খেয়ার মাঝিদের বিনীত আক্রমণ এড়াইয়া নির্জীবের মতো একখণ্ড পাথরের উপর গিয়া বসিয়া পড়িল। কাল যখন সাবিত্রীর কাছে মনের দুর্বলতা হঠাৎ প্রকাশ হইয়া পড়ার লজ্জায় বাসা হইতে ঊর্ধ্বশ্বাসে পলাইছিল, তখন সে লজ্জার মধ্যে কেমন করিয়া যেন একটু মাধুর্য মিশিয়াছিল, কে যেন আড়ালে থাকিয়া অংশ লইয়াছিল। কিন্তু আজ সাবিত্রীর বিদ্রূপের বহিতে সেই রসের লেশটুকু পর্যন্ত শুকাইয়া গিয়া নিঃসঙ্গ লজ্জা একেবারে শুষ্ক কঠিন হইয়া তাহার বুকের মধ্যে আড় হইয়া বাঁধিল। সেদিন তাহার আত্মসম্ভ্রম শুধু মাথা হেঁট করিয়াছিল, আজ তাহার ঘাড় ভাঙিয়া পড়িল। আবার সবচেয়ে বাজিতে লাগিল এই দুঃখটা যে এই স্ত্রীলোকটিকে সে যতদিন যত পরিহাস করিয়াছে তাহার সমস্তই আজ একটা কদর্য করা হইবে। কাল সকালবেলা পর্যন্ত সত্যই সে যে তাহার পরিহাসের মধ্যে রহস্য ভিন্ন দ্বিতীয় অর্থ ছিল না, নির্জন মধ্যাহ্নের ওইটুকু অসংযমের পরে সে কথা তো মুখে আনিবারও আর পথ রহিল না। আসক্তি যে বহুদিন হইতে লুকাইয়া অপেক্ষা করিয়াছিল, এ কথা তো সাবিত্রী কোনো মতেই বিশ্বাস করিবে না। সে বলিবে, এর মনে এই ছিল, কিন্তু তার মনে তো কিছুই ছিল না। এই সত্যটা বুঝিয়া বলিবার সময় সুযোগ তাহার কবে মিলিবে? সে সৎ ছেলে নয়, সে লজ্জাও তাহার খুব বেশি ছিল না, কিন্তু ভণ্ডামির অপবাদ সহ্য করিবে সে কি করিয়া? সে মনে মনে বলিল, যদি চোর, তবে চোরের মতো শীতকাঠি হাতেই ধরা পড়িল না কেন? সাবিত্রী যেন মনে মনে হাসিয়া বলিবে, এই সাধু জটা কোমণ্ডলু পিঠে বাঁধিয়া ত্রিশূল দিয়া শীত খুঁড়িতেছিল, ধরা পড়িয়াছে। এই অপবাদের কল্পনা তাহাকে দগ্ধ করিতে লাগিল। এমনিভাবে বসিয়া কখন যে রাত্রি বাড়িয়া উঠিল সে জানিতে পারিল না। কখন আলোয় উজ্জ্বল হইয়া উঠিয়াছে, কখন ভাটা শেষ হইয়া জোয়ারের জল পায়ের কাছে উঠিয়াছে, কখন কলিকাতার অন্ধ্ররন্ধ্র গ্যাসের আলোয় উজ্জ্বল হইয়া উঠিয়াছে, কখন মাথার উপরে আকাশ কালো হইয়া নক্ষত্র ফুটিয়াছে, কিছুই সে টের পায় নাই। শীতের ঝোলো হাওয়ায় তাহার শীত করিতে লাগিল, এবং ওপারের চটকলের ঘড়িতে 12টা বাজিয়া গেল। তখন সতীশ উঠিয়া পড়িয়া বাসার অভিমুখে চলিল। এই সময়টায় কিছুক্ষণের জন্য বোধ করি সে তাহার কাল্পনিক আশঙ্কাটা ভুলিয়াছিল, কিন্তু চলিতে চলিতে বাসার দূরত্ব যতই হ্রাস পাইতে লাগিল, তাহার মনের পুনর্বার সেই অনুপাতেই ছোট হইয়া আসিতে লাগিল। অবশেষে গলির মোড়ের কাছে আসিয়া পা আর ওঠে না, এমন হইল। ধীরে ধীরে কোনো মতে সে বাসার দরজার সম্মুখে আসিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বাসা নিস্তব্ধ, কোথাও কেহ জাগিয়া আছে এমন মনে হইল না, এবং যদিচ সে জানিত এত রাত্রে সাবিত্রী নিশ্চয়ই ঘরে ফিরিয়া গেছে, তথাপি দ্বারে ঘা দিতে শব্দ করিতে সাহস হইল না, ভয় করিতে লাগিল পাছে সেই আসিয়া দোর খুলিয়া দেয়। ঠিক এমনই সময়ে কবাট আপনি খুলিয়া গেল। এক মুহূর্ত সতীশ কথা কহিতে পারিল না, তারপরে বলিল, কে বেহারি? হ্যাঁ বাবু। সকলের খাওয়া হয়েছে? ঝি চলে গেছে? আজ্ঞে হ্যাঁ, আমাকে বসে থাকতে বলে এই মাত্র গেল। শুনিয়া সতীশ বাঁচিয়া গেল। খুশি হইয়া তাহাকে দরজা বন্ধ করিতে বলিয়া প্রফুল্ল মুখে উপরে উঠিয়া গেল। বেহারি আসিয়া বলিল, বাবু আপনার খাবার থাক বেহারি, আমি খেয়ে এসেছি। বেহারা বলিল, আপনার পান জল ওই টেবিলের উপরে আছে। আচ্ছা, তুই শুগে যা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।